স্বাগতম সবাইকে, আমি রুহি চ্যানেল। -70°C তাপমাত্রার ইয়াকুতিয়া হলো সাইবেরিয়ায় অবস্থিত রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল। আমরা শীতলতম সময়ে শীতলতম জনবসতিপূর্ণ জায়গায় যাচ্ছি। ফ্রিজের ঘরে প্রবেশ করতে হবে। এখানে বাড়ির একটি কক্ষ ফ্রিজ হিসেবে ব্যবহার করা হয়। অন্যভাবে বললে বাড়ির একটি কক্ষ কখনোই গরম হয় না এবং বাইরের মতো একই স্তরে শীতলতা বজায় রাখে। এইভাবে এটি একটি বিশাল রেফ্রিজারেটরে পরিণত হয়েছে, যেখানে কোনো বিদ্যুৎ খরচ হয় না। This is blood, fish. এগুলো পাথরের মতোই শক্ত। Here are the vegetables that we planted. Heart, intestines. এরা অন্ত্র দিয়ে স্যুপ তৈরি করে। This is a beef, elk meat, moose. এগুলো ঘোড়ার মাংস। বাড়িতে ঢোকার সাথে সাথে রেফ্রিজারেটর রুমটি দেখতে পাবেন। তারপরে আসবে বসার ঘর। এই ঘরের তাপমাত্রা কত? It's the same as outside. It's -45, I think. সামান বাগ, যা বেশিরভাগ প্রাক ইসলামিক তুর্কি সম্প্রদায়গুলোর মধ্যে দেখা যেত, এখনো ইয়াকুতিয়াতে তা দেখা যায়। It's made of horse tail. Yeah, this is against bad spirits. তারা প্রথমে এভাবে মাছের আঁশ সরিয়ে নিচ্ছে, তারপরে এটিকে তারা টুকরো টুকরো করে কেটে কাঁচা এবং জমা অবস্থায় খাবে। আমি কি খেতে পারি? মানুষ এখানে সুপেয় পানি পাওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তাদের পক্ষে পানির কূপ খনন করা প্রায় অসম্ভব, কারণ মাটি অনেক গভীর বরফে আবৃত। তাই তারা নদী থেকে বরফের টুকরো নিয়ে বাড়িতে এভাবে ব্যারেলে রাখে। তারপরে তারা এই কিউবগুলো গলিয়ে পানি পান করে। যেমন তারা নদী থেকে এই বরফের টুকরো সংগ্রহ করে এখানে নিয়ে এসেছে। এই বরফের টুকরো গলিয়ে তারা এইভাবে খাবার পানি পেয়ে থাকে। It's not the foggiest day. Today is not foggy actually. ইয়াকুতিয়ার মোট জনসংখ্যা আনুমানিক 1 মিলিয়ন হলেও এই শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। মোট জনসংখ্যার 46% ইয়াকুতিয়ান এবং এখানে বসবাসকারী জনসংখ্যার প্রায় 40% রাশিয়ান। ইয়াকুতিয়ানরা আসলে তুর্কি বংশোদ্ভূত। তাদের সরকারি ভাষা হলো ইয়াকুতিয়ান, যার সাথে রাশিয়ান এবং তুর্কি ভাষার কিছুটা মিল রয়েছে। একটি সমীক্ষা অনুসারে এখানকার প্রায় 40% মানুষ খ্রিস্টান, 26% নাস্তিক, 13% টেংরিবাদ বা সামানবাদ গ্রহণকারী, 2% মুসলমান, 17% মানুষ বলে যে তারা আধ্যাত্মিক বিশ্বাসী কিন্তু নিজেদেরকে ধর্মাবলম্বী বলে পরিচয় দেয় না। আপনি ডেসক্রিপশনে মারিয়ার ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন। আমাদের রোড ট্রিপের সময় মারিয়া তার ধর্মমত অনুসারে আমাদের গাড়ি থামাতে বলেছিল। শহরের মধ্যে ভ্রমণের সময় দুর্ঘটনা এড়াতে সে বনের গাছে ফিতা বাঁধে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায়। সে আমাদেরকেও তা করতে বলে। ইয়াকুতিয়ানরা ঐতিহ্যবাহী মানুষ। যাই হোক, কিছু ইয়াকুতিয়ান মানুষ ইয়াকুতিয়ান ভাষায় কথা বলে না, যেখানে কিনা এই অঞ্চলে বসবাসকারী প্রত্যেকে রাশিয়ান ভাষা জানে। এছাড়াও এখানে বসবাসকারী রাশিয়ানদের প্রায় কেউই ইয়াকুতিয়ান ভাষা জানে না। স্কুলগুলোতে প্রধানত রাশিয়ান ভাষা শিক্ষা দেওয়া হয়। এই জমিগুলো রাশিকরণ এবং পরিকল্পিত আত্মীকরণ নীতিতে চলে আসছে। আজ ইয়াকুতিয়ান জনগণ তাদের নিজস্ব প্রজাতন্ত্রের জাতীয় জনসংখ্যা। আমরা যদি দেশের গড় বেতনের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে ন্যূনতম বেতনের $200 একজন ওয়েটার বা একজন ক্যাশিয়ার সকল বোনাস সহ $400 থেকে $450 উপার্জন করে। শিক্ষকদের বেতন গড়ে $850। অন্যদিকে ডাক্তারের বেতন $1000 থেকে শুরু হয়। উপরস্থ এখানে পরিবারগুলোতে সাধারণত 3টি করে সন্তান আছে। এই ধরনের ঠান্ডা জায়গায় গ্রীষ্মকাল তাপমাত্রা খুব অল্প সময়ের জন্য 30°C উপরে থাকে। গ্রীষ্মকাল এখানে 2.5 মাস পর্যন্ত স্থায়ী হয়। গড় তাপমাত্রা 20°C। শীতকালে দিনের আলো স্থায়িত্ব 5 ঘন্টা নেমে যায়। যখন জুন মাস, তখন প্রায় 20 ঘন্টা পর্যন্ত সূর্য অস্ত যায় না। ইয়াকুতস্ক এমন একটি অঞ্চলে অবস্থিত যা গ্রীষ্ম এবং শীতকালে ক্রমাগত হিমায়িত থাকে। এই বরফের ফ্লোরটির নাম পার্মাফ্রস্ট। এটির গভীরতা 300 মিটার পর্যন্ত বিভিন্ন স্থানে রয়েছে। যদিও পার্মাফ্রস্টের উপরে সামান্য পরিমাণ মাটি গ্রীষ্মে দ্রবীভূত হয়ে একটি স্বাভাবিক ধরনের মাটিতে পরিণত হয়। পার্মাফ্রস্ট কখনোই সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। এমনকি এখানে তাপমাত্রা 30°C উপরে থাকলেও এখানে বরফের উপর নির্মিত একটি বরফ জাদুঘর রয়েছে, যা মাটির নিচে কখনো গলে না। এই জায়গাটি বরফের নিচে পাওয়া ম্যামথের সর্বশেষ বাসস্থান। এছাড়াও ইয়াকুতিয়ার চারপাশে অনেক ম্যামথ এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হলো বিলুপ্ত ম্যামথ। ভূপৃষ্ঠের অনেক মিটার নিচে এই বিশাল গুহাটি সোভিয়েত সময়ে একটি বড় রেফ্রিজারেটর হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখান থেকে দেখা যায় ইয়াকুতস্কের ভূগর্ভস্থ কেমন। এটি পার্মাফ্রস্ট স্তরের অংশ, যা সবসময় হিমায়িত থাকে। এখানে তাপমাত্রা কত? In winter it's -8. In summer -5. So this ice doesn't melt. In summer people come here in t-shirts, like dress and go inside. In winter it's just other stories. Colder outside, -50°, below zero, and inside is warmer, only -8°. And all these ice crystals are made of our breath. Our breath becomes crystals. Oh. So the cave will remember you. We believe that when it's getting colder in Yakutia, the bull is coming. The bull brought here the cold. Riding the bus, sometimes I hear people talking between each other. Oh, the bull is going to die soon. Falling down. Spring is coming. Bull of winter is dying. All ice sculptures
are made by local people. For example, this little bear was made during half an hour, 30 minutes. Yakutian girl, Yakutian bride. She has beautiful silver jewelry. We use silver jewelry to protect from evil forces. For example, me too, like It's a silver. silver earring. Our ancestors, ancient mammoth hunters, height was 4 meters, and his tusk was also 4 meters long, like huge animal. And I cannot imagine how ancient people hunted them. Ancient rhino, mammoth meat. The age of meat is 30,000 years, but it was frozen. এগুলো কি দাঁত? Yes, mammoth had 4 tooth, 2 on the lower jaw and 2 on the upper jaw. His blood was also unique, that doesn't get frozen. Sometimes people find mammoth meat with blood, not dry. এখনো? Yes, বা our permafrost, our frozen soil is like a huge fridge that keeps all remains of ancient animals like mammoths, cave lions, rhinoceros. For example, this summer scientists found a baby rhino, even with grass between his teeth. যেহেতু এটি নষ্ট হয়নি, আপনি যদি এটিকে একটি উষ্ণ জায়গায় এনে রান্না করেন তাহলে কি এটি খাওয়া যাবে? Nowadays, animals like wolves and bears sometimes eat mammoth meat. Mammoth skull. In these new Siberian islands, scientists found mammoth with real blood and brought it to South Korea, tried to clone it. Maybe in 10 years we will have baby mammoths. We had similar animal in ancient times, cave lions. Hunters found 4 cave lion kittens, frozen of course. Their age is like 20,000 years. Their size is like this, like a dog. Bright yellow fur, little eyelashes, like soft nose, and even with vibris. They said that little kittens died of hunger because their stomach was empty. I guess their mother went to hunt but didn't come back. And Yakutia is like pole of cold. So the coldest inhabited place in the world. We have temperatures like -68, -70, and people still survived for many generations. People go to school, just people go to work even when it's -50 outdoors. And we wait for our bus. When I walk outside in winter, I feel like I am an alien, maybe a ghost city. A little bit of our soil. Our main god is Urung Ar Toyon. He is a god of sun, of the sun. We believe in the power of the sun. He symbolizes the sun. We ask the sun for energy to survive another winter. স্বাভাবিকভাবেই এই বরফে জমা জমিতে কৃষিকাজ সম্ভব নয়। এর মাত্র 1% জমি কৃষির জন্য উপযোগী এবং এটি শুধুমাত্র গ্রীষ্মকালে হয়। এতটাই অনুর্বর যে ইয়াকুত ভাষায় ফলের একটি প্রতিশব্দও নেই। তারা এর পরিবর্তে রাশিয়ান শব্দ ব্যবহার করে। যেহেতু ফল এবং শাকসবজি অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়, সেগুলো খুবই ব্যয়বহুল। এখানে হরিণের পশমের বুট বিক্রি হয়। হাই, আমরা এখন মাছ বাজারে এসেছি। এখানে যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো জমে আছে। মানুষ এগুলো কাটে, তারপর সেগুলো লবণে ডুবিয়ে খায়। এগুলো শূকরের পা, এগুলোও জমে আছে। এখানে হাঁস এবং খরগোশ আছে। আমি জানি না তারা এগুলো কিভাবে খায়। এগুলো ফ্রোজেন অবস্থায় বিক্রি হয়। হাই, আপনার কি ঠান্ডা লাগছে? Нет, не холодно, одетое тепло. Одетое тепло. No, not cold. I'm warm. উনি যথেষ্ট গরমে আছেন। আপনি ভেতরে কি পড়েছেন আমাকে দেখাতে পারবেন? আমার ফোন কাজ করছে না। Штаны короткая. Здесь, чтоб не замерзло, вот так ношу короткие это. О, мне 59. ওনার বয়স 59 বছর। আমার হাত ফিল করতে পারছি না। Обычно туристы так делают. Picture with our fish. ও, Верерактуя. Турк, видите, আমার হাত অবশ হয়ে গেছে, আমি এটা পড়তে পারছি না। যাই হোক, উফ, তারা মাটিতে পশম বিছিয়ে দিল। ও, এদিকে এসো, এখানে দেখি চল। যেমনটি দেখছেন এখানে একটি ফ্রোজেন গরুর মাথা আছে। এটা দেখতে ভয়ানক। Это моя корова. Это жеребятина, вот. Это от... এগুলো ঘোড়ার মাংস। আমি কি খেতে পারি? আচ্ছা, এরা সম্ভবত এটা কাঁচা খাচ্ছে। মনে হচ্ছিল আমি বরফ খাচ্ছি, আমি কিছুই বুঝলাম না। Невкусно? Ага. মুখের ভেতর মাংসটা গলে গেল।
সত্যি বিশ্বাস করতে পারছি না আমি এটা খেয়েছি। আমার মনে হচ্ছে কিছুতেই স্বাদ পাচ্ছি না, মনে হবে বড় খাচ্ছেন। খাওয়ার সময় এটি আপনার মুখের ভেতর গলে যাবে। এখানে মানুষ ওজন করে মাংস না কিনে এভাবে পুরোটা কেনে। যাই হোক, এদের জন্য মাংস সংরক্ষণ করা কঠিন নয়। মাংস তাদের বারান্দায় রাখে এবং টুকরো টুকরো করে খায়। আমি ঘোড়ার মাংস খেয়েছি, এটি কাঁচা আর ফ্রোজেন ছিল। এটা ছিল সবচেয়ে দামি মাছ, এটি সবচেয়ে সুস্বাদু মাছ, চিয়ার মাছ। আর্কটিক মহাসাগর থেকে মাছ ধরে এখানে আনা হয়, রাশিয়ার উত্তরে এই মহাসাগর। এগুলো আসলে ওয়াইল্ড ফিশ। এছাড়াও যেহেতু এখানে কোনো শিল্প নেই, তাই সরাসরি আর্কটিক মহাসাগর থেকে মাছগুলি ধরা হয়। অতএব এটি খুব স্বাস্থ্যকর। সেরকম ফ্রোজেন মাছ খাওয়া ঠিক আছে, কারণ জীবাণুগুলো আগেই মরে গেছে। তারা বলে এটা খুবই স্বাস্থ্যকর। Вот люди хотят поехать, дай-ка пойдем-ка пошли. Напротив. Вот выйдет, ага, вот. Okay. বাইরে কুয়াশা দেখা যাচ্ছে, আমার মুখের সামনে রাখা হাতও দেখতে পাচ্ছি না। এই দেখুন, শীতের কারণে উইন্ডশিল্ডের ফাটল। যাই হোক, স্টিয়ারিং হুইলগুলো এখানে ডান দিকে রয়েছে, যা বিশ্বের অন্যান্য জায়গা থেকে ভিন্ন। কিন্তু মজার ব্যাপার হলো ট্রাফিক ডান দিক থেকে যায়, যেমনটা বিশ্বের বাকি অংশ হয়ে থাকে। স্টিয়ারিং হুইলগুলো ডান দিকে রয়েছে কারণ বেশিরভাগ গাড়ি জাপান থেকে আমদানি করা হয়। এখানে তাপমাত্রা কত? मौसम 45 डिग्री। প্রতিটি মহল্লায় প্রাকৃতিক গ্যাস পড়ানোর কেন্দ্র রয়েছে। আপনি এখানে যে পাইপগুলো দেখছেন তার মাধ্যমে বিল্ডিংগুলোতে শক্তি বিতরণ করা হয়। অতএব প্রাকৃতিক গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন ঠিক ততটা নয়, প্রতি মাসে প্রায় $20 মতো। তারা এই পাইপগুলো মাটির উপরে তৈরি করেছে, কারণ মাটির নিচের অংশ সম্পূর্ণ বরফে পরিণত হয়েছে। রাস্তার মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি, কারণ এগুলো গলবে না। পশমের দাম কয়েক $1000 থেকে শুরু হয়। তরুণরা সাধারণত মোটা জ্যাকেট পছন্দ করে। যাদের সামর্থ্য আছে তারা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পশম পরিধান করে। এমনকি তাদের অন্তর্বাসও উল বা মোহেয়ার দিয়ে তৈরি হয়। পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অসম্ভব। আপনি যদি পায়ে হেঁটে যেতেই চান তাহলে 20 মিনিটের পথ 1 ঘন্টা লাগবে। আপনাকে প্রতি 5 মিনিট পর পর নিজেকে গরম করার জন্য কোনো মুদি দোকানে থাকতে হবে। অতএব খুব কম দূরত্বের হলেও ট্যাক্সি নেওয়াটা বেশ স্বাভাবিক। স্থানীয় মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে ট্যাক্সি বেশ সস্তা। অন্যদিকে শহরে গণপরিবহন পুরনো জাপানি গাড়ি দ্বারা পরিচালিত হয়। সোভিয়েত রাশিয়ার সময়ে সাইবেরিয়ার কারাবন্দীদের দিয়ে তৈরি 2000 কিলোমিটার দীর্ঘ রাস্তার জন্য তাদেরকে ধন্যবাদ। দেশে বসবাসকারী কয়েকটি প্রাণীর মধ্যে এটি হলো ইয়াকুতিয়ান ঘোড়া। কিন্তু এই ঘোড়াগুলো সাধারণ ঘোড়ার থেকে একেবারেই আলাদা। শারীরিকভাবে তারা খাটো এবং তাদের ঘন পশম রয়েছে। এরা বন্য এবং সারা শীত বাইরে তাদের নিজস্ব জীবনযাপন করতে পারে। উদাহরণস্বরূপ, তারা নিজেরাই হিমায়িত হ্রদে মাটিতে খুর দিয়ে ধাক্কা দিয়ে একটি গর্ত তৈরি করতে পারে যাতে পানি পান করা যায়। ইয়াকুতিয়ায় প্রায় 7 লক্ষ নদী এবং 8 লক্ষ হ্রদ রয়েছে। ইয়াকুতিয়ায় মোট ভূপৃষ্ঠের আয়তন রাশিয়ার প্রায় 1/5 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 1/3। এটি বিশ্বের বৃহত্তম স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। রাশিয়ার মধ্যে অবস্থিত এবং 40% ভূমি আর্কটিক সার্কেলের মধ্যে রয়েছে এবং সেখানে ভ্রমণ করার জন্য রাশিয়ান ভিসা আবশ্যক। এটি রাজধানী, যা বিশ্বের শীতলতম শহর। আনুমানিক 2000 পর্যটক শুধুমাত্র বিদেশ থেকে ইয়াকুতিস্কে আসে। তাদের সফরের আসল উদ্দেশ্য পর্যটন নয়, ব্যবসা। ইয়াকুতিয়াকে রাশিয়ার সম্পদ বলা হয়। প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। রাজধানী ইয়াকুতিস্ক লেনা নদীর তীরে একটি বন্দর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সমৃদ্ধ ভূগর্ভস্থ সম্পদের জন্য সময়ের সাথে সাথে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রাকৃতিক সম্পদ যেমন হীরা, সোনা, রুবি, গ্যাস, কয়লা, রৌপ্য এবং তামা এই অঞ্চলে উত্তোলন করা হয় এবং বিশ্বের হীরা মজুদের 20% এবং পর্দা সরণির সমস্ত উপাদান থেকে এই জমিগুলোতে পাওয়া যায়। এছাড়াও রাশিয়ার 40% সোনার খনি ইয়াকুতিয়া অবস্থিত। এখানে একটি মনীষীর বাণী অনুসারে সৃষ্টিকর্তা যখন প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করার উদ্দেশ্যে ইয়াকুতিস্কে আসেন, তখন ঠান্ডার কারণে তার হাত জমে যায় এবং তিনি দুর্ঘটনাক্রমে তার হাতের সমস্ত উপাদান এই জমিতে ফেলে দেন। অবশেষে আমরা ইয়াকুতিস্ক ডকুমেন্টারি সিরিজের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এটি ছিল 4র্থ এবং শেষ পর্ব। আপনি যদি প্রথম 3টি পর্ব না দেখে থাকেন তবে সেগুলো দেখতে এখানে ক্লিক করুন। আমি মারিয়াকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাদের যাত্রায় সাহায্য করেছে। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। আপনি তার ভিডিও এবং তার চ্যানেল দেখতে এখানে ক্লিক করতে পারেন, যা হলো লাইফ ইন ইয়াকুটিয়া। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ডকুমেন্টারিতে। আমি রুহি চ্যানেল ছিলাম আপনাদের সাথে।